লজিক্যাল ডিসক্রিপেন্সি। মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু বারবার সরব হয়েছেন, তিনি স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেছেন। লজিক্যাল ডিসক্রিপেন্সি নামে 1,34,00,000 নামের যে তালিকা যেটা রয়েছে সেই তালিকা প্রকাশ্যে আনা হোক, এমন দাবি কিন্তু বারবার শাসক দল করেছিল। আর আজকে সর্বোচ্চ আদালত কিন্তু নির্দেশ দিয়েছে জাতীয় নির্বাচন কমিশনকে এই লজিক্যাল ডিসক্রিপেন্সি তালিকা প্রকাশ করতে হবে। সৌভিক মজুমদার আমাদের প্রতিনিধি সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন। সৌভিক, কোথায়, কবে, কতদিনের মধ্যে এই তালিকা প্রকাশ করতে হবে জাতীয় নির্বাচন কমিশনকে, কি নির্দেশ সুপ্রিম কোর্টের? যেমনটা আমার সহকর্মী বিজেন বলছিল, একেবারে সেই রকম ভাবেই সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে এই তালিকা প্রকাশ করতে হবে। কিন্তু তার আগে তোমায় বলবো যে স্বচ্ছতার কথা তুমি বলছিলে, সেখানে কিন্তু সুপ্রিম কোর্টের আজকে স্পষ্ট পর্যবেক্ষণ হচ্ছে এই যে এসআইআর হচ্ছে, সেই এসআইআরে কিছু সংশোধন করা যেতে পারে। অর্থাৎ যে ভুল ত্রুটির কথা বলা হচ্ছে, যে বানান ভুলের কথা বলা হচ্ছে, বা যে অন্যান্য সামান্য ত্রুটিগুলো রয়েছে সেই ত্রুটিগুলোর কথা বলা হচ্ছে, সেখানে সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ হচ্ছে যে সেখানে ত্রুটি সংশোধন করা চলতে পারে। কিন্তু এই গোটা যে প্রক্রিয়াটা রয়েছে সেই প্রক্রিয়াটা কিন্তু স্বচ্ছতার সঙ্গে করতে হবে। অর্থাৎ তুমি জানো যে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে বারবার শুরু থেকে তাদের সাংসদরা, কর্মীরা তারা বলে আসছিলেন যে এই যে এসআইআর এর প্রক্রিয়াটা হচ্ছে, এই প্রক্রিয়াতে গিয়ে কোথাও একটা অস্বচ্ছতা দেখা যাচ্ছে এবং কোনো বিষয় সম্পর্কে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া তারা কিন্তু স্পষ্ট করে কোনো প্রশ্নের উত্তর তারা দিচ্ছেন না। সমস্ত ভোটারদের যে প্রশ্ন রয়েছে তার কোনো যুক্তিগ্রাহ্য ব্যাখ্যা তারা করছেন না। ফলে এই প্রশ্নে আজকে সুপ্রিম কোর্টের এই যে পর্যবেক্ষণ, সেই পর্যবেক্ষণ কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার পাশাপাশি তুমি জানো যে বারবার একেবারে শুরু থেকে, অর্থাৎ বিহারেও যখন এসআইআর হয়েছিল, সেই মামলা যখন হয়েছিল, সেই সময় থেকেই পশ্চিমবঙ্গের তরফ থেকে যারা মামলাকারী রয়েছেন, এ রাজ্যের সাংসদরা রয়েছেন, তারা শুরু থেকে গোটা বিষয়টা নিয়ে বলে আসছেন যে এই যে তারা ইলেকশন কমিশনের কাছে যাবেন, তারা হিয়ারিংয়ে অংশগ্রহণ করবেন, সেখানে গিয়ে তারা যে ডকুমেন্ট জমা করবেন, সাবমিট করবেন, তার একটা প্রাপ্তিপত্র দেওয়া হোক, তার একটা রিসিপ্ট দেওয়া হোক, সেইটা তারা চাইছিলেন। কিন্তু বারবার বলা হচ্ছিল যে এই রিসিপ্ট দেওয়া কিন্তু কোনোরকমভাবেই সম্ভব নয়। সেখানে আজকে সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ হচ্ছে যে এই রিসিপ্ট দেওয়া মানেই তিনি যে ডকুমেন্ট দিয়েছেন, অর্থাৎ একজন ভোটার যা ডকুমেন্ট দিয়েছেন সেই ডকুমেন্টগুলোকে বৈধভাবে ধরে নিতে হবে, তেমনটা কিন্তু মানে নেই। মহামান্য বিচারপতিরা তারা উদাহরণ দিয়ে বলছেন যে কোনো ব্যক্তি যখন থানায় যান কোনো ধরনের অভিযোগ লিপিবদ্ধ করার জন্য, অভিযোগ দায়ের করার জন্য, সেই সময়ও কিন্তু পুলিশের তরফ থেকে সেই ডকুমেন্ট নিয়ে নেওয়া হয় এবং লিখে দেওয়া হয় কন্টেন্টস নট ভেরিফাইড। অর্থাৎ এর ভেতরে যেগুলো রয়েছে সেগুলো তারা খতিয়ে দেখেননি। একজন ব্যক্তি এসছেন, তিনি কিছু ডকুমেন্ট দিয়েছেন, সেই ডকুমেন্টগুলো তারা কিন্তু সংগ্রহ করলেন, সেই ডকুমেন্টগুলো তারা পেলেন, কিন্তু এর ভেতরে কি রয়েছে সেই গোটা বিষয়টা তারা পরবর্তী ক্ষেত্রে খতিয়ে দেখবে। এখন তুমি জানো যে বারবার যে হয়রানির কথা বলা হচ্ছিল, যে গ্রামাঞ্চলের মানুষ, শহরাঞ্চলের মানুষ, তাদেরকে বহু দূরে যে হিয়ারিংয়ের যে ভেন্যুগুলো রয়েছে, স্থানগুলো রয়েছে, সেখানে বহু দূরে তাদের এই শুনানি পর্বে অংশগ্রহণ করতে হচ্ছে। সেখানে যাওয়াটা কার্যত তাদের পক্ষে সমস্যার হয়ে দাঁড়াচ্ছে, চ্যালেঞ্জিং হয়ে দাঁড়াচ্ছে। সেখানেই কিন্তু সেই কারণেই সুপ্রিম কোর্টের আজকের যে পর্যবেক্ষণ, যে কোনো লজিক্যাল ডিসক্রিপেন্সি থাকলে সেই তালিকা কিন্তু অবিলম্বে প্রকাশ করতে হবে এবং সেখানে গ্রাম পঞ্চায়েতের অফিস হতে পারে, বিডিও অফিস হতে পারে এবং সেটা স্থানীয় ওয়ার্ড অফিস হতে পারে পুরসভার ক্ষেত্রে, সেইখানে কিন্তু নামের তালিকা প্রকাশ করতে হবে। তার পাশাপাশি যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, তুমি জানো যে এখানে বারবার এই অভিযোগ করা হচ্ছিল যে একজন ব্যক্তি তিনি বিএল এদের কাছে যাচ্ছেন, গিয়ে তার সমস্যার কথা বলছেন, কিন্তু পরবর্তী ক্ষেত্রে তার যখন হিয়ারিংয়ের ডাক আসছে, তিনি সেই সময় গিয়ে সেখানে তার সমস্যা যেটা রয়েছে সেই সমস্যাটা বিস্তারিতভাবে সঠিকভাবে বর্ণনা করে বলতে পারছেন না। ফলে সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ হচ্ছে যে বিএলএদেরও এই অধিকার দেওয়া উচিত যে তারা কোনো ভোটারের হয়ে চাইলে সেখানে শুনানির সময় হাজির হয়ে তারা সওয়াল করতে পারেন। অবশ্যই সেই ভোটারের কাছ থেকে বা সেই ব্যক্তির কাছ থেকে তাদের অনুমতি থাকতে হবে। ফলে সব মিলিয়ে তুমি বুঝতে পারছো যে সুপ্রিম কোর্টের তরফে আজকে যে পর্যবেক্ষণ রয়েছে সেই পর্যবেক্ষণ কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর পাশাপাশি তোমার মনে থাকবে যে একেবারে শুরু থেকে, অর্থাৎ যখন এই এসআইআর পর্ব শুরু হয় সেই সময় থেকে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে বলা হচ্ছিল যে এই গোটা প্রক্রিয়াটা যেভাবে সংগঠিত করা হচ্ছে সেই প্রক্রিয়াতে কিন্তু সাধারণ মানুষের যে হয়রানি আছে সেই হয়রানিটা প্রত্যেক দিন বাড়ছে। ফলে এই গোটা বিষয়টাতে সুপ্রিম কোর্টের উচিত অবিলম্বে হস্তক্ষেপ করা এবং সাধারণ মানুষের কষ্ট যাতে লাঘব হয় সেই
বিষয়টা যেন সুপ্রিম কোর্টের তরফ থেকে খতিয়ে দেখা হয়। ফলে এই প্রেক্ষিতে আজকে মহামান্য বিচারপতি জয়মাল্য বাগচির একটি মন্তব্য, সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি কিন্তু বলেছেন যে 1 কোটির ওপরের মানুষ তারা এই গোটা শুনানির কারণে বা লজিক্যাল ডিসক্রিপেন্সির কারণে প্রভাবিত হচ্ছেন। সাধারণ মানুষ তারা কিন্তু এই মুহূর্তে চাপের মধ্যে রয়েছেন, তারা হয়রানির শিকার হতে পারেন, এই ধরনের একটা অভিযোগ করা হয়েছিল। ফলে এই অবস্থাতে তৃতীয় কোনো বিষয় উত্থাপন করে গোটা বিষয়টাকে আরও জটিল করবেন না, এই ধরনের পরামর্শ আজকে সুপ্রিম কোর্টের তরফ থেকে দেওয়া হয়েছে। ফলে এই ধরনের একাধিক যে পর্যবেক্ষণ এবং নির্দেশিকা ছিল তার মাধ্যমে আজকের যে শুনানি পর্ব ছিল সেটা শেষ হয়েছে। ফলে 2 সপ্তাহ পরে আবারও যখন সুপ্রিম কোর্টে এই মামলার শুনানি হবে, সেই সময় আজকের নির্দেশের প্রেক্ষিতে জাতীয় নির্বাচন কমিশন তারা কী কী পদক্ষেপ গ্রহণ করলো সেইগুলো তারা স্পষ্ট করে বলবেন, এবং তৃণমূল কংগ্রেসের তরফ থেকে যারা মামলা করেছেন তাদের আরও কোনো অভিযোগ আছে কিনা সেই বিষয়টাও কিন্তু সুপ্রিম কোর্টের কাছে স্পষ্ট করে বলতে হবে। কুসুমিতা। সৌভিক, তুমি আমাদের সঙ্গে থাকো। আমি দর্শকদের আরেকবার বলবো, নিঃসন্দেহে এই মুহূর্তে যে বড় খবরে আমরা রয়েছি, কি বললো সর্বোচ্চ আদালত, সংক্ষেপে আপনাদের আরেকবার বলি যে লজিক্যাল ডিসক্রিপেন্সির তালিকা সেইটা প্রকাশ করতে হবে জাতীয় নির্বাচন কমিশনকে, এবং এই তালিকা প্রকাশের 10 দিনের মধ্যে শুনানি করতে হবে বলে নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। লজিক্যাল ডিসক্রিপেন্সির তালিকা গ্রাম পঞ্চায়েত, বিডিও অফিস বা ওয়ার্ড অফিসে টাঙানো যেতে পারে, বিএল এর মাধ্যমেও নথি জমা করা যেতে পারে, তবে উপযুক্ত অনুমতিপত্র থাকতে হবে বলে নির্দেশ দিয়েছেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।